হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ভি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 4 পেপারটি রয়েছে প্রাচীন ও মধ্যযুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ক্যারোলিঞ্জিয় নবজাগরণ। এই ক্যারোলিঞ্জিয় নবজাগরণ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার ডিএসসিসি 4, প্রশ্ন হচ্ছে ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য। এটি 20 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-25 সাজেশন অনুযায়ী। তো ক্যারোলিঞ্জিয় নবজাগরণ, আবার রয়েছে দ্বাদশ শতকের নবজাগরণ, আবার রয়েছে ইতালির নবজাগরণ। অ্যাকচুয়ালি ইউরোপে নবজাগরণ 3 বার হয়। তা সবার আগে বা প্রথমে যখন হয়, প্রাচীনকালে প্রথম নবজাগরণ দেখা দেয় এই ক্যারোলিঞ্জিয় যুগে, তারপরে দেখা দেয় দ্বাদশ শতকে। দ্বাদশ শতকের নবজাগরণ তোমাদের ইম্পর্টেন্ট, এর আগের একটি ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করেছি। আর রয়েছে ইউরোপের ইতালির নবজাগরণ। এখন আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে প্রথম যে নবজাগরণ পৃথিবীতে হয়, বিশেষ করে প্রাচীন যুগে ইউরোপে হয়েছিল, সেই ক্যারোলিঞ্জিয় যুগের কথা বলা হচ্ছে। তা কি এই ক্যারোলিঞ্জিয় যুগ বা নবজাগরণটা কিভাবে আসে, তার বৈশিষ্ট্য কি, তাই নিয়ে আলোচনা। দেখো, ইউরোপের একটা বড় সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, এবং রোমান সাম্রাজ্যের পতন হয়। রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এর পরের ভিডিওতে আমি সেটা নিয়ে আসবো, সেই প্রশ্ন নিয়ে। তা এই রোমান সাম্রাজ্যের পতন ঘটে, পূর্ব রোমান সাম্রাজ্যের এবং পশ্চিম রোমান সাম্রাজ্য দুটো ভাগ ছিল। তা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয় 476 খ্রিস্টাব্দে, এবং এই রোমান সাম্রাজ্যের পতনের পর সেখানে সামন্ততন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠে শার্লামেনের হাত ধরে। অর্থাৎ রোমান সাম্রাজ্যের ভগ্ন স্তূপের উপরে ফ্রাঙ্কদের রাজা, ফ্রাঙ্ক একটি জাতিগোষ্ঠীর নাম, সেই ফ্রাঙ্কদের রাজা শার্লামেন একটা সাম্রাজ্য গড়ে তোলেন, যে সাম্রাজ্যের অনেক রাজা পরপর সিংহাসনে আসেন, এবং এই রাজাদেরকে বলা হয় ক্যারোলিঞ্জিয় রাজা বা ক্যারোলিঞ্জিয় যুগ বলা হয় এই শার্লামেনের বংশধরদের রাজত্বকালের এই সময়টা। তাই নবজাগরণ ঘটে এই শার্লামেনের রাজত্বকালে। নবজাগরণ বা রেনেসাস, রেনেসাস কথার মানেই নবজাগরণ। ভারতবর্ষে যদি প্রেক্ষাপটে আমরা দেখি, যেমন গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে সাহিত্য সংস্কৃতিতে একটা অভূতপূর্ব অগ্রগতি ঘটে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় অনেক জ্ঞানীগুণী পণ্ডিত থাকতেন। কালিদাস, বরাহমির, বেতাল, ভট্ট, আরো অনেকেই ছিলেন। প্রায় 9 জন কবি বা দার্শনিক বা ঐতিহাসিক তার রাজসভায় ছিলেন। নবরত্ন সভা। তা এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে যেমনটা গুপ্ত যুগে একটা শিল্প সাহিত্যের বিকাশ ঘটে, ঠিক সেরকম এখানে ইউরোপে এই সম্রাট শার্লামেনের রাজত্বকালে তার রাজসভায় বিভিন্ন জ্ঞানীগুণী পণ্ডিতের সমাবেশ ঘটেছিল, যাদের হাত ধরে জ্ঞান চর্চার নতুন নতুন দিক খুলে যায় এবং নবজাগরণ দেখা দেয়। নবজাগরণ কথাটির ব্যাখ্যা বললে এটাই দাঁড়ায় যে পুরনো যত ধ্যান ধারণা, যুক্তি, বিশ্বাস, সেগুলোকে বর্জন করে নতুন জ্ঞানের আলোকে সবকিছু বিচার বিশ্লেষণ করা, তার নাম কিন্তু নবজাগরণ। অর্থাৎ এই সময় একটা ভাবজাগতিক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গিয়েছিল মধ্য এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন জায়গায়। শার্লামেন তার সাম্রাজ্যে তিনি নিজে শিক্ষিত হওয়ার পরিবর্তে তিনি চেয়েছিলেন তার সাম্রাজ্যের মানুষেরা শিক্ষিত হোক, জ্ঞানের চর্চা করুক। এই কারণে তিনি বিভিন্ন জায়গা থেকে, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে জ্ঞানীগুণী পণ্ডিতদেরকে তার রাজসভায় তিনি ডেকে এনেছিলেন। তিনি দেখেন যে ফ্রান্স বা ফ্রাঙ্কে, মানে ফ্রাঙ্ক জাতির মধ্যে সেইভাবে জ্ঞানীগুণী মানুষের মানে উপস্থিতি খুবই কম। এই কারণে তিনি ইউরোপের বিভিন্ন জায়গা থেকে জ্ঞানীগুণী পণ্ডিতদের তার রাজসভায় তিনি নিয়ে এসেছিলেন। এবং শার্লামেন তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য, বিভিন্ন বর্বর জাতির হাত থেকে রক্ষা করার জন্য এক একটা অঞ্চলের দায়িত্ব এক একজন ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন, যার মধ্য দিয়ে সামন্ততন্ত্রের উদ্ভব ঘটে। তো একদিকে রোমান সাম্রাজ্যের পতন হয়, সেই জায়গায় শার্লামেন তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সামন্ততন্ত্রের উত্থান ঘটে। এই সময় যখন রোমান সাম্রাজ্যের পতন হয়, তখন যে পুরনো ধ্রুপদী যে জ্ঞান চর্চা, সেটা বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। এরকম একটা প্রেক্ষাপটে শার্লামেন নতুন করে আবার জ্ঞান চর্চা শুরু করেন। নতুন করে ধ্রুপদী জ্ঞান চর্চা তিনি সূত্রপাত ঘটান, এবং তার সময়ে শিল্প সাহিত্য সংস্কৃতির যে একটা বিকাশ ঘটে এবং যেটা জ্ঞানের যেটা স্ফুরণ ঘটতে দেখা যায়, সেইটাকে আমরা বলি যে ক্যারোলিঞ্জিয় নবজাগরণ বা ক্যারোলিঞ্জিয় যুগের নবজাগরণ। এখন এখানে দেখো যে আমরা ইতালির নবজাগরণের কথা বলছিলাম, তো ইতালিতে নবজাগরণ অনেক পরে হয়, প্রায় এখান থেকে 1000 বছর পরে গিয়ে ইতালিতে নবজাগরণ হয়। তো সেই নবজাগরণের ব্যাপ্তি ছিল অনেক বড়।
মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই নবজাগরণের প্রভাব ছিল, এবং ইউরোপ তো বটেই, বিশ্বের সমস্ত জায়গায় কিন্তু ইতালীয় নবজাগরণ বা রেনেসাঁসের প্রভাব পড়েছিল। অর্থাৎ ইতালীয় নবজাগরণের প্রেক্ষাপট ছিল বা তার প্রভাব ছিল অনেক ব্যাপক, কিন্তু ক্যারোলিঞ্জীয় নবজাগরণের প্রভাবটা কিন্তু একটা ক্ষুদ্র সীমা গণ্ডির মধ্যে ছিল। বিশেষ করে এখানে রাজপ্রাসাদ বা ধর্মীয় যেসব মঠগুলো ছিল, মঠের বিদ্যালয়গুলি বা ধর্মগুরু বা খ্রিস্টান ধর্ম, এই পরিমণ্ডলের মধ্যেই আবদ্ধ ছিল এই ক্যারোলিঞ্জীয় নবজাগরণ। এছাড়া এর যে মূল কেন্দ্র ছিল কিন্তু রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ এবং মঠের শিক্ষা ব্যবস্থা। এছাড়া পরবর্তীকালে গল দেশে এবং জার্মানির বিভিন্ন মঠেও এই ক্যারোলিঞ্জীয় নবজাগরণ ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এবং তা যাই হোক, শার্লামেন বিভিন্ন জায়গা থেকে জ্ঞানীগুণী পণ্ডিতদেরকে তার রাজ্যে বা তার রাজসভাতে নিয়ে আসেন। এমন কয়েকজন পণ্ডিতের নাম আমি বলছি, যেমন ইতালির পিসা থেকে নিয়ে আসেন পিটারকে। পিটার ছিলেন একজন ব্যাকরণবিদ এবং পিটারের কাছেই তিনি শিক্ষা লাভ করেছিলেন শার্লামেন। পিটার খুব সহজে ব্যাকরণ শেখার জন্য একটি গ্রন্থ রচনা করেন। এছাড়া এই পিটারের একজন সহযোগী পণ্ডিত ছিলেন পলৌনাস। এই পলৌনাসও ব্যাকরণবিদ ছিলেন, কবি ছিলেন, ধর্মতত্ত্ববিদ ছিলেন। এছাড়া পণ্ডিত ছিলেন পল দি ডেকান। পল দি ডেকান বলে একজন পণ্ডিতকেও তিনি তার রাজসভায় জায়গা দেন, এবং থিওডুল্ফ স্পেন থেকে নিয়ে আসেন এই থিওডুল্ফকে, তাকেও কিন্তু তার রাজসভায় স্থান দিয়েছিলেন। এছাড়া শার্লামেনের একজন প্রধান পরামর্শদাতা ছিলেন আলকুইন। এই আলকুইনের মতামত নিয়েই শার্লামেন তার সাংস্কৃতিক নীতি কিন্তু নির্ধারণ করেছিলেন। তা আলকুইন একজন ব্যাকরণবিদ ছিলেন, অঙ্কশাস্ত্রবিদ ছিলেন, অলঙ্কার শাস্ত্রবিদ ছিলেন। এছাড়া শার্লামেনের জীবনী যিনি লিখেছেন তার নাম ছিল আইনহার্ট। সেই সময়কার ইউরোপের শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন এই আইনহার্ট। এছাড়া অ্যাঞ্জেল বার্ডের কথা বলা যায়, যিনি ছিলেন একজন পাণ্ডুলিপি সংগ্রাহক, যিনি প্রায় 2000 পাণ্ডুলিপি সংগ্রহ করেছিলেন। তো এই সমস্ত জ্ঞানীগুণী পণ্ডিতদেরকে শার্লামেন তার রাজসভায় স্থান দেন, এবং এদের জ্ঞান চর্চার ভিতর দিয়ে বা হাত ধরে একটা নতুন করে নবজাগরণ দেখা দেয় সাহিত্য, শিল্প, সংস্কৃতির ক্ষেত্রে, যাকে আমরা বলছি ক্যারোলিঞ্জীয় নবজাগরণ। কাদেরকে নিয়ে আসেন যদি আরেকবার নামটা বলি, তাহলে দেখবো যে পিটার নিয়ে আসেন, পিটারকে পলৌনাস, এছাড়া পণ্ডিত পল ডি ডেকান, থিওডুল্ফ এবং আলকুইন যিনি পরামর্শদাতা ছিলেন, আইনহার্ট, অ্যাঞ্জেল বার্ট, এই সমস্ত পণ্ডিত। এরা কিন্তু ওই ফ্রান্স দেশের শুধু লোক নয়, এরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এদেরকে নিয়ে আসা হয়। তা যাই হোক, এই ক্যারোলিঞ্জীয় নবজাগরণের একটা বিশেষ দিক ছিল পুরনো যেসব পুঁথিপত্র রয়েছে, গ্রন্থ রয়েছে, সেগুলোকে নতুন করে লেখা, অর্থাৎ অনুবাদ করা। অনুবাদ সাহিত্য এই সময় মাথাচাড়া দিয়ে ওঠে। পুরনো দিনের যেসব গ্রন্থ থাকে সেই গ্রন্থগুলোকে নতুন করে লেখা হয়, এই সমস্ত গ্রন্থগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়, তাকে সংরক্ষণ করার চেষ্টা করা হয়। এবং প্রাসাদে, মানে শার্লামেনের নিজের প্রাসাদে কিন্তু একটি বিদ্যালয় তিনি তৈরি করেছিলেন, একটা গ্রন্থাগার তিনি তৈরি করেছিলেন, এবং এখানে জ্ঞানীগুণী পণ্ডিতরাই তাদের বিদ্যা চর্চা করতেন। স্পেন থেকে তিনি একজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে এসেছিলেন, অগোবার্ট। অগোবার্টকে তিনি নিয়ে আসেন। এছাড়া অগোবার্ট ছিলেন একজন ধর্মতত্ত্ববিদ। ধর্মতত্ত্বের উপরে তার অনেক লেখাও কিন্তু সেই সময় প্রকাশিত হয়। ক্লেট বলে একজন পণ্ডিতকে তিনি নিয়ে আসেন স্পেন থেকে, যিনি অনেক কবিতা লিখেছিলেন। এই সমস্ত কবিতার মূল বিষয় ছিল শার্লামেনের জীবনী বা শার্লামেনের বিজয় অভিযান, খ্রিস্ট ধর্ম, মঠ জীবনের যে জীবন যাত্রা, এই সমস্ত বিষয় নিয়ে লেখা হতো এই সমস্ত কবিতাগুলিতে। শার্লামেনের এই সময়ে ক্যারোলিঞ্জীয় নবজাগরণের একটি বিশেষ দিক ছিল হস্তলিখন বিদ্যা। এই সময় হস্তলিখন বিদ্যার উপরে অনেকটাই চর্চা করা হয়, অনেক উন্নত হয় হস্তলিখা বিদ্যার উপরে, এবং যে অক্ষর বিন্যাস সেটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। হস্তলিখন বিদ্যা পূর্ণাঙ্গ রূপ পায় এই সময়। এই সময় আরেকটা বিষয় যেটা দেখা যায় সেটা হচ্ছে সঙ্গীত চর্চা। ব্যাপকভাবে সঙ্গীত চর্চা করা হয় এবং সঙ্গীতগুলো লিখিত আকারে তার রূপ দেওয়া হয়। পোপ হাড্রিয়ান শার্লামেনের অনুরোধে পোপ হাড্রিয়ান একদল সঙ্গীতজ্ঞ পাঠিয়েছিলেন শার্লামেনের রাজসভায় যাজকদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই সময়ে সঙ্গীতের যে স্বরলিপি সেগুলো কিন্তু লেখা বা লিখে রাখার একটা প্রচলন বা রীতি এই সময় দেখা দেয়। তা যাই হোক, গ্রন্থাগার স্থাপন করা, বিদ্যালয় স্থাপন করা, এগুলোর মধ্যে দিয়ে শিক্ষার চর্চা করা, এগুলো তো ছিলই। কিন্তু এই যে ফ্রাঙ্ক জাতির নেতা শার্লামেন এবং গল জাতি, এই দুই জাতির সংমিশ্রণে এই সময় নতুন একটা শিল্প সংস্কৃতির আবির্ভাব ঘটে, একটা নতুন স্থাপত্য বিদ্যার আবির্ভাব ঘটে, এবং রাজধানীকে নতুন করে নানা রকম প্রাসাদে কিন্তু সাজিয়ে তোলা হয়। বাইজেন্টাইন রীতি, রোমান রীতিতে
এখানে অনেক প্রাসাদ নির্মিত হতে থাকে, শিল্পকলার আবির্ভাব ঘটে, একটা নতুন ধরনের মোজাইক মোজাইক করা রীতি এই সময় কিন্তু চালু হয়। এছাড়া যেটা দেখা যায় যে এই যে ক্যারোলিঞ্জিও নবজাগরণের কথা বলছি, এটা কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয় যে হঠাৎ করে এটা আবির্ভূত হয়েছিল, এমনটা নয়। এটা ছিল একটা দীর্ঘদিনের অনুশীলনের ফসল, দীর্ঘদিনের একটা প্রস্তুতি, একটা সাংস্কৃতিক অনুশীলনের একটা ফসল ছিল। এবং মানুষের ধর্ম, সাহিত্য, দর্শন, শিক্ষা প্রভৃতির উপরে এই ক্যারোলিঞ্জিও নবজাগরণের ব্যাপক প্রভাব পড়েছিল। এটি ছিল বিশ্বের প্রথম নবজাগরণ বা রেনেসাঁস, যেটা রোমান সাম্রাজ্যের পতনের পরবর্তীকালে সম্রাট শার্লামেনের হাত ধরে বিভিন্ন জ্ঞানীগুণী পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করার ভিতর দিয়ে এই নবজাগরণ বা এই নতুন ধরনের চেতনা জাগ্রত হয়ে উঠেছিল। এটাকে বলা হচ্ছে ক্যারোলিঞ্জিও নবজাগরণ। এর যে উত্তর 20 নম্বরের অ্যান্সার, সেটি নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। ক্যারোলিঞ্জিও রেনেসাঁস, এই ক্যারোলিঞ্জিও রেনেসাঁসের যে উত্তর সেটি তোমাদের সামনে তুলে ধরছে এই ভিডিওর ভিতর দিয়ে। রেনেসাঁস শব্দের আবিধানিক অর্থ নবজাগরণ বা পুনর্জাগরণ। বিশ্ব সভ্যতার ইতিহাসে ধ্রুপদী সংস্কৃতির বিকাশ ঘটে প্রাচীন যুগে। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর ধ্রুপদী সংস্কৃতির অগ্রগতি সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। সামন্ততান্ত্রিক কাঠামোর মধ্য থেকে এই পর্যায়ে পুনরুত্থিত হয়ে বিশ্ব সভ্যতার আঙিনায় ফিরে আসে ক্যারোলিঞ্জিও যুগে। সম্রাট শার্লামেন নিজের শিক্ষার থেকেও সাম্রাজ্যের বৌদ্ধিক বিকাশের দিকে বেশি নজর দিয়েছিলেন। এর ফল হিসেবে শিক্ষা ও পাণ্ডিত্যে, সাহিত্য এবং দর্শনে এক বিরাট উৎসাহের পুনর্জাগরণ ঘটেছিল। এই বিরাট পুনরুত্থানকে ক্যারোলিঞ্জিও যুগের নবজাগরণ বলা হয়ে থাকে। প্যারা করে দেখো, শার্লামেন মৃতপ্রায় রোমান সাম্রাজ্যের পুনরুত্থানের সম্ভাবনা নিয়েই সম্রাটের দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু তার প্রভাবশালী ও তৎপরতর ব্যক্তিত্ব অচিরেই তাকে জ্ঞান ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করে। এই দৃষ্টিতে সম্রাট শার্লামেনের সময়কে সাংস্কৃতিক পুনরুজ্জীবনের সময়কাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত ক্যারোলিঞ্জিও শাসকদের নেতৃত্বে পশ্চিম ও মধ্য ইউরোপ ঐক্যবদ্ধ হলে সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক জীবনে একটি বড় রকমের আলোড়ন উপস্থিত হয়। রোমান সাম্রাজ্যের পতনের পর সমগ্র ইউরোপ যে বন্ধ্যাত্বের অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, ক্যারোলিঞ্জিও যুগে সেই তমসাচ্ছন্ন জীবনের অবসান ঘটে। ফলে এক সাংস্কৃতিক নবজাগরণ উপস্থিত হয়। ইতিহাসে তা ক্যারোলিঞ্জিও রেনেসাঁস নামে পরিচিত। প্যারা করে দেখো, রেনেসাঁস বা নবজাগরণ বলতে সাধারণত পঞ্চদশ শতাব্দীর ইতালিতে সংগঠিত রেনেসাঁসের কথাই মনে হয়। সুতরাং এর প্রায় 600 বৎসর পূর্বে ইউরোপেই আরেকটি রেনেসাঁস কী চরিত্র নিয়ে আবির্ভূত হয়েছিল তা অবশ্যই বিচার্য। তবে পঞ্চদশ শতাব্দীর ইতালির রেনেসাঁসের প্রভাব যেমন সর্বত্রগামী ছিল, সেই অর্থে ক্যারোলিঞ্জিও রেনেসাঁস ছিল কিছুটা অপরিসর গণ্ডির মধ্যে আবদ্ধ। এই যুগে জ্ঞান ও শিল্প চর্চার যে জোয়ার এসেছিল তা স্বাভাবিকভাবেই প্রচণ্ডতা নিয়ে আসতে পারেনি, স্পর্শ করতে পারেনি সমাজের সকল স্তরের মানুষকে। মূলত এই জোয়ারে সমৃদ্ধ হয়েছিল যাজক সমাজ এবং রাজসভার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্যারা করে ক্যারোলিঞ্জিও রেনেসাঁসের জ্ঞান চর্চার সীমাবদ্ধ ছিল মূলত খ্রিস্ট ধর্ম ও খ্রিস্টান ধর্মগুরুদের মধ্যে। ষষ্ঠ শতাব্দী থেকেই খ্রিস্টান ধর্মগুরুদের মধ্যে এক ধরনের গোড়া চিন্তা সক্রিয় থাকতে দেখা গিয়েছে। হেলেনীয় সাংস্কৃতিক সম্পর্কে বিরাগ থাকলেও এই সময় খ্রিস্টান নেতারা লাতিন সাহিত্য সংস্কৃতি সম্পর্কে উদাসীন থাকতে পারেনি, কারণ খ্রিস্টান ধর্মের আকর গ্রন্থগুলি ছিল লাতিন ভাষায় লিখিত। তাই খ্রিস্ট ধর্ম ও সংস্কৃতি চর্চার প্রয়োজনে লাতিন ভাষা শেখা ছিল অপরিহার্য। শার্লামেনের ঐকান্তিক ইচ্ছা ছিল জ্ঞানের ধারাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া, কিন্তু তার পক্ষে এই শিক্ষা ও সংস্কৃতির আন্দোলন যাজক সম্প্রদায়ের বাইরে বিকশিত করা সম্ভবপর হয়নি। তবে একথা মানতেই হবে যে একটি অন্ধকার যুগ থেকে আলোতে উত্তরণ করার জন্য ক্যারোলিঞ্জিও রেনেসাঁস যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্যারা করে ক্যারোলিঞ্জিও রেনেসাঁসের কেন্দ্রে ছিল রাজপ্রাসাদ ও মঠের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। এই নবজাগরণের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সম্রাট শার্লামেন। তার প্রভাব রাজপ্রাসাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গল ও জার্মানির মঠগুলিতে ছড়িয়ে পড়েছিল। শার্লামেন বাস্তবিক অনুধাবন করেছিলেন যে ব্যাপকভাবে জ্ঞান চর্চার বিকাশ ঘটানোর মতো যোগ্য ও গুণী ব্যক্তিত্বের অভাব রয়েছে ফ্রাঙ্ক রাজ্যে। তাই ক্যারোলিঞ্জিও রেনেসাঁসের মূল ব্যক্তিত্বদের আনা হয়েছিল বিদেশ থেকে। ইতালির রোম ও স্পেন থেকে যে সমস্ত পণ্ডিত এসেছিলেন তারা সকলেই ছিলেন রোমান সংস্কৃতির দ্বারা প্রভাবিত। তবে সাংস্কৃতিক মিশ্রণেও সুযোগ ছিল এই নবজাগরণে। প্যারা করে শার্লামেনের আমন্ত্রণে ইতালির পিসা থেকে এসেছিলেন পিটার। এই ব্যাকরণবিদ পিটারের কাছেই শিক্ষার প্রথম দীক্ষা নিয়েছিলেন শার্লামেন। পিটার
তার এই ছাত্রের জন্য সরল ভাষায় একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করে দেন। পিটারের আগমনের কয়েক বছর পর তার সহযোগী হন আর এক পণ্ডিত পৌলিনাস। তিনি একাধারে বিখ্যাত ব্যাকরণবিদ, কবি, ধর্মতত্ত্ববিদ ছিলেন। এছাড়া বিখ্যাত পণ্ডিত পল দি ডেকান ও থিওডুল্ফ শার্লামেনের রাজধানীতে আসেন তার আমন্ত্রণে। সাংস্কৃতিক নীতি নির্ধারণে শার্লামেনের প্রধান পরামর্শদাতা ছিলেন পণ্ডিত আলকুইন। তিনি ব্যাকরণ, বানান ও অলঙ্কার শাস্ত্র প্রভৃতিতে সুপণ্ডিত ছিলেন। পল দি ডেকান লম্বার্ডদের ইতিহাস গ্রন্থ রচনা করেন, খ্যাতিমান হয়েছিলেন। শার্লামেনের জীবনীকার আইনহার্ড ছিলেন সেই যুগের এক বিখ্যাত ঐতিহাসিক। অ্যাঞ্জেল বার্ট ছিলেন বিখ্যাত পাণ্ডুলিপি সংগ্রাহক, যিনি প্রায় 200 প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ করেছিলেন। প্যারা করে দেখো, ক্যারোলিঞ্জিও রেনেসাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো প্রাচীনকালের বিখ্যাত গ্রন্থগুলিকে নতুনভাবে জনপ্রিয় করে তোলা, এগুলি পুনরুদ্ধার ও সংস্কার করা। আসলে এই নবজাগরণের শুরুতেই লক্ষ্য করা যায় প্রয়োজনীয় পুঁথি ও গ্রন্থের স্বল্পতা। কোনো কোনো বিশপ তার অঞ্চলে একটি পূর্ণাঙ্গ বাইবেল পায়নি। আলকুইন বিভিন্ন দেশ থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করে এই অভাব কিছুটা মিটিয়েছিলেন। শার্লামেনের প্রাসাদ সংলগ্ন বিদ্যালয়ে অভিজাত ও সভাসদদের পাঠ গ্রহণ ছিল বাধ্যতামূলক। এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন আলকুইন। শার্লামেনের পৃষ্ঠপোষকতায় আলকুইন বাইবেলের একটি বিশুদ্ধ সংস্করণ সংকলন করেন। প্যারা করে লাতিন ভাষায় রচিত গ্রন্থসমূহ বিভিন্ন মঠ ও বিদ্যালয়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল। কবি থিওডুল্ফ ছাড়াও শার্লামেনের মৃত্যুর পর স্পেন থেকে একাধিক পণ্ডিত এসেছিলেন ক্যারোলিঞ্জিও রেনেসাসে নিজেদের সংশ্লিষ্ট করার জন্য। এদের মধ্যে আগোবার্ড ও ক্লেডের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ধর্মতত্ত্বের উপর আগোবার্ডের কিছু মৌলিক লেখা ছিল। এই নবজাগরণের যুগে রচিত বিভিন্ন কবিতা সমূহের বিষয়বস্তু ছিল শার্লামেনের বিজয় অভিযানের কাহিনী, খ্রিস্টান ধর্মের বিভিন্ন বিষয় ও মঠ জীবনের বর্ণনা। ধর্মকে উপজীব্য করে কাব্য লিখিত হলেও মানুষের মনে বিভিন্নমুখী ভাব ও মানব জীবনের খুঁটিনাটি বিষয় ফুটে উঠেছে কাব্যগুলিতে। প্যারা করে ক্যারোলিঞ্জিও রেনেসাসের একটি গুরুত্বপূর্ণ অবদান হস্তলিখনের অগ্রগতি। এর ফলে অক্ষর বিন্যাসে একটা পরিপূর্ণতা আসে। ক্যারোলিঞ্জিও যুগে সর্বপ্রথম পশ্চিম ইউরোপে সঙ্গীত লিখিতভাবে সংরক্ষণ করা হয়। পোপ হাড্রিয়ান শার্লামেনের অনুরোধে যাজকদের সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য একদল সঙ্গীতজ্ঞ পাঠিয়েছিলেন। এই সঙ্গীতজ্ঞদের মাধ্যমে ফ্রাঙ্ক সাম্রাজ্যের সঙ্গীত লিখিত রূপ প্রবেশ করে। এইভাবে উদ্ভব ঘটে সঙ্গীতের স্বরলিপি লেখার রীতি। প্যারা করে এই পর্বে সম্রাটের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয় ছাড়াও গ্রন্থাগারের স্থাপন, প্রাচীন পুঁথি সংরক্ষণ এবং উপাসনা সঙ্গীতের মনোন্নয়ন সাধিত হয়। বর্বর জাতিগোষ্ঠীর শিল্পরীতির সাথে ফ্রাঙ্কদের নিজস্ব শিল্পরীতির মিশ্রণে এক নতুন শিল্পকলার জন্ম হয়। এই স্থাপত্য কলায় সাজানো হয়েছিল শার্লামেনের রাজধানীকে বাইজান্টাইন রীতি অনুকরণে। চার্চের মেঝেতে মোজাইক করা হয়েছিল। তাই বলা হয় অলঙ্করণ ও ভাস্কর্য শিল্পেও ক্যারোলিঞ্জিও যুগ রোমান ও বাইজান্টাইন শিল্পরীতি দ্বারা প্রভাবিত হয়েছিল। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। ক্যারোলিঞ্জিও নবজাগরণ বা রেনেসাস কোনো আকস্মিক কারণে হঠাৎ সৃষ্টি হয়নি। তা ছিল দীর্ঘ প্রস্তুতির এবং সাংস্কৃতিক অনুশীলনের ফল। তবে এক্ষেত্রে কতকগুলি বিষয়ের সম্মিলিত প্রভাব যুগ্মভাবে কাজ করেছিল। তাই রেনেসাস একটি অবস্তুগত সাংস্কৃতিক আচরণকে ভিত্তি করে জন্ম নিয়েছিল বলে ইতিহাসবিদ ও সমাজ বিশ্লেষকরা মনে করেন। ক্যারোলিঞ্জিও নবজাগরণের নবশক্তির উদ্দীপনা, ধর্ম, সাহিত্য, দার্শনিকতা, শিক্ষা, এমনকি উন্নতিশীল জীবনের সর্বত্র প্রভাব বিস্তার করেছিল। তাই বলা যায় এই রেনেসাস বা নবজাগরণ একটি দীর্ঘ পরিসরের ধারাবাহিক ও প্রগতিশীল আন্দোলনের ফসল। তো এই ছিল ক্যারোলিঞ্জিও রেনেসাসের উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সারটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।